প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। সাম্প্রতিক সময়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ব্যক্তিগতভাবে শিক্ষা উন্নয়নে বেশ উদ্যোগী ভূমিকা নিচ্ছেন বলে মনে হচ্ছিল। তার কথায়, তার বক্তব্যে, তার বিবৃতিতে বারবার ঘুরে ফিরে এসেছে শিক্ষা উন্নয়নের কথাটি এবং শিক্ষা খাতে যথাযথ সংস্কারের বিষয়টি। আর দুর্নীতি বিষয়েও বারবার ঘোষণা করেছেন জিরো টলারেন্সের কথা। প্রিয় দর্শক শ্রোতা, শিক্ষা খাতে আমাদের দেশে কী পরিমাণ দুর্নীতি হচ্ছিল এবং এখনও হচ্ছে সেইটি আমরা সবাই জানি কম বেশি। তো দুর্নীতি এখনও কোথাও একটুও কমেনি, এটি নিঃসন্দেহে বলা যায়। একেবারে সন্দেহাতীতভাবে দুর্নীতি যেমন ছিল তেমনই আছে সব জায়গায়, সরকারি দপ্তরগুলোতে, শিক্ষা বিষয়ক কাজকর্মে যারা জড়িত, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা অধিদপ্তর, সব জায়গায় দুর্নীতিতে একেবারে সয়লাভ। তো শিক্ষার মানের কথা যখন বলা হচ্ছিল তখন প্রধানমন্ত্রী নিজেও বারবার বলছিলেন যে মানসম্মত শিক্ষক দরকার, আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দরকার। শিক্ষা উপদেষ্টাও একই কথা বলছেন, মাহাদি আমিন। শিক্ষামন্ত্রীও একই লাইনে কথা বলছেন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তারও সদিচ্ছা দেখছি অন্ততপক্ষে বক্তব্যে। কিন্তু আজ আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছি, এই এপিসোডে আমি যেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই বাস্তবতা তাদের ঘোষিত নীতি এবং সদিচ্ছার কথা বলছিলাম যে সদিচ্ছা ব্যক্ত করছেন তারা বারবার, এই সব কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সঙ্গত কারণেই। তো দেরি না করে বিষয়টি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো প্রথম আলোতে আজ 23 জুলাই বৃহস্পতিবার সম্পাদকীয় হয়েছে বিষয়টি, খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পাদকীয় হিসেবে ছাপা হয়েছে। তো আমি হেডলাইন পড়ছি, স্কুল কলেজে কর্মচারী নিয়োগ, স্বজনপ্রীতি দুর্নীতি ফেরানোর উদ্যোগ কেন। আমি রিপিট করছি হেডলাইনটি, প্রিয় দর্শক শ্রোতা। স্কুল কলেজে কর্মচারী নিয়োগ, স্বজনপ্রীতি দুর্নীতি ফেরানোর উদ্যোগ কেন। প্রথম আলোর সম্পাদকীয় এটি। তো ডিটেলে যা জানা গেল, একটি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র বা সার্কুলারের বরাতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সেখানে জানা গেল সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজের কথা বলছি, এই প্রতিষ্ঠানগুলোতে কর্মচারী নিয়োগের যে বিষয়টি ছিল সেইটি এতদিন জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি কমিটির মাধ্যমে হচ্ছিল। সেই কমিটির হাত থেকে কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে এই ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের উপর দেয়া হচ্ছে। সার্কুলার জারি করা হয়েছে, এটি এখনও কার্যকরী হয়নি, বাট হয়ে যাবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগ করবে কে এখন থেকে? সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, যেটিকে আমরা ম্যানেজিং কমিটি, এন্তেজামিয়া কমিটি, কার্যকরী কমিটি নানা নামে ডাকি। তো এখন একটু পেছনে ফিরে তাকাই, পুরো বিষয়টি বিশ্লেষণে তাহলে সহজ হবে। একটি সময়ে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ছিল। আর ফলাফল কি হয়েছিল সেটি কিন্তু পুরো দেশের মানুষ জানেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়ভাবে পরিচালনা পর্ষদ যারা নিয়ন্ত্রণ করেন, শুধু এখন না, যুগ যুগ ধরে অল্প কিছু ব্যতিক্রম বাদ দিয়ে অল্প কিছু শিক্ষিত সৎ ভদ্রলোক সেখানে ছিলেন, সেই সংখ্যাটি একেবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। আর বাকি যারা ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে বা পরিচালনা পর্ষদে, তাদের বেশিরভাগই ছিলেন চোর, বাটপার, ধান্দাবাজ, মিথ্যেবাদী এবং পয়সা বানাবার ফন্দি ফিকির করা লোক। সবসময় তারা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এই ধান্দাবাজিগুলো বহাল রাখতেন। আমি ছোটোবেলায় আমি নিজেই দেখেছি, আমার এলাকায়, আমার শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আমি পড়েছি সেখানে কি হয়েছে, আর বহু জায়গায়, সারা বাংলাদেশে একই চিত্র। কারণ এটি একটি বাস্তবতা যে যারাই উচ্চশিক্ষিত হয়েছেন, ভালো শিক্ষা পেয়েছেন, তারা এলাকায় থাকেন না। আর না থাকবার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেন এক শ্রেণীর স্থানীয় ফরিয়া বাটপার, এই ধরনের লোকেরা। আর তাদের মধ্যে অনেকে আছেন আবার রাজনৈতিক বাটপার। যখন যেই সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের ধামা ধরে
মোসাইবি করে তারা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতেন পরিচালনা পর্ষদের, এবং তাদের ইচ্ছে মতো শিক্ষক নিয়োগ করতেন। ফলে মানসম্মত শিক্ষকের অভাব কিন্তু আমাদের বরাবরই ছিল। আমরা শিক্ষার উন্নয়নের কথা বললে লাভ হবে না, কোয়ালিটি টিচার্স আমাদের কখনোই ছিল না। ফলে কোয়ালিটি এডুকেশন আমরা কখনোই এনশিওর করতে পারিনি। তো এই ছিল অতীতের বাস্তবতা। বাট বিগত অনেক বছর থেকে আনন্দের কথা হলো এনটিআরসি এর মাধ্যমে, এনটিআরসি এর সুপারিশের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছিল, সহকারী শিক্ষক বিশেষভাবে। তো এনটিআরসি এর বাংলা যদি করি তাহলে সেটি দাঁড়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো এনটিআরসি পরীক্ষা দিয়ে সেই সংস্থা কর্তৃক নিবন্ধিত হয়ে সুপারিশ পেতে হয়। তো আমরা দেখছি গত কয়েক বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান কিছুটা হলেও বেড়েছে, আর সেইটি ক্রেডিট দিতে হবে অপেক্ষাকৃত যোগ্য শিক্ষকদের, যারা এনটিআরসির সুপারিশ নিয়ে নিয়োগ পেয়েছিলেন। কোনো স্থানীয় ফরিয়া বাটপার নিয়োগ দিতে পারেননি। বেশ কয়েক বছর থেকে সেটি হচ্ছিল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, কলেজ পর্যায়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এই নিয়োগগুলো কিন্তু পরিচালনা পর্ষদের হাতেই ছিল, কর্মচারী নিয়োগ সহ। সেখানেও আমরা দেখেছি ফলাফল, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং যা যা আছে সব কিছু সেখানে হয়েছে। ফলে সব শিক্ষা প্রতিষ্ঠানই বলতে গেলে হাতে গোনা কয়েকটি বাদ দিয়ে এই পরিচালনা পর্ষদের কারণে, পরিচালনা পর্ষদের এই ধান্দাবাজদের কারণে প্রধান শিক্ষক যাদের কথা বললাম তাদের যোগ্যতা নিয়ে বরাবরই প্রশ্ন ছিল অনেকেরই, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে রান করা যায়নি। কারণ এই প্রতিষ্ঠান প্রধানরা সঠিকভাবে নিয়োগ পাননি। তারাও অনেক সময় পরিচালনা পর্ষদের লোকদের সঙ্গে মিলে বিদ্যালয় কিংবা কলেজের অর্থ লোপাটের ব্যবস্থা করতেন। সেটি যে গণমাধ্যমে অনেকবার এসেছে। এটি এই দেশের বাস্তবতা। তো এই বাস্তবতা মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকার নিয়মটি পাল্টে দেন। নিয়ম করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপপ্রধানরাও, হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এরাও এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাবেন সহকারী শিক্ষকদের মতো। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মচারী নিয়োগের বিষয়টি দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি কমিটি কর্মচারী নিয়োগের বিষয়টি এনশিওর করবে। তো সেভাবেই চলছিল। তো স্থানীয় টাউট বাটপারদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বিষয়টি। কিন্তু এখন সরকার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এখন থেকে কর্মচারী নিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদ দেখবে বিদ্যালয়ের। অর্থাৎ স্থানীয় টাউট বাটপার, রাজনৈতিক গুন্ডা, এদের হাতে আবার ফিরিয়ে দেওয়া হলো কর্মচারী নিয়োগের ক্ষমতাটি। তো এখন কর্মচারী বলতে আমরা কি বুঝি? শিক্ষা প্রতিষ্ঠানে কারা কারা নিয়োগ পাচ্ছেন সেখানে কর্মচারী ক্যাটাগরিতে? তো এই পদগুলোর মধ্যে আছে ট্রেড সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণা বা ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া ও অফিস সহায়ক। এই পদগুলোতে এখন থেকে নিয়োগ দেবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। আর তার মানে আবার সেই রাজনৈতিক গুন্ডারা, সেই ধামা ধরা মোসাহেব চাটুকারেরা, অর্থলোভীরা আবারও বাণিজ্য করবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঘিরে, এবং ইচ্ছে মতো তারা নিয়োগ দেবেন, সেখানে নিয়োগ বাণিজ্য করবেন। আর এই পদগুলোর কথা যে বললাম, এর মধ্যে আবার কিছু পদ আছে শিক্ষকতার সঙ্গে যুক্ত। শুধু নন টিচিং পজিশন সবগুলো না, কিন্তু টেকনিক্যালি কিছু কিছু পজিশন শিক্ষকতার সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত সরাসরি। তাহলে সেই পদগুলোতে যদি যথাযথ নিয়োগ না হয় তাহলে ছেলে মেয়েরা শিক্ষা বঞ্চিত হবে, কোয়ালিটি এডুকেশন সেই প্রতিষ্ঠানে এনশিওর করা যাবে না। যেমন কম্পিউটার ল্যাব অপারেটর যেই পদটি আছে, কিংবা গবেষণা বা ল্যাব সহকারীর পদটি, এদের কিন্তু হাতে কলমে শিক্ষার্থীদের শিক্ষার বিষয়গুলো, প্র্যাকটিক্যাল যে অ্যাসপেক্ট আছে সেগুলো দেখিয়ে দিতে হয়। তার মানে তারা এক ধরনের শিক্ষকের ভূমিকায় কিন্তু পালন করছেন। তাহলে এই নিয়োগগুলিও প্রশ্নবিদ্ধ হবে, এবং এইখানে অযোগ্য লোকেরা নিয়োগ পাবেন টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, স্বজনপ্রীতির কারণে। তার মানে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা যাবে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর ইচ্ছে, শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের ভাবনা, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কল্পনা, কোনো কিছুই কাজে আসবে না। অর্থাৎ সব কিছু ব্যর্থ হয়ে যাবে, সব কিছু প্রশ্নের মুখে পড়েছে। তাহলে শিক্ষা মন্ত্রণালয় এমন একটি পরিপত্র কেন জারি করলো? কার স্বার্থে, প্রিয় দর্শক শ্রোতা? এই প্রশ্নটি কিন্তু সঙ্গত কারণেই সামনে চলে আসে।
তাহলে দেশের মানুষের মধ্যে কি এমন ধারণা হওয়াটা অমূলক যে প্রধানমন্ত্রী যা বলছেন শিক্ষা বিষয়ে যে আন্তরিকতা প্রদর্শন করছেন, শিক্ষামন্ত্রী মিলন প্রধানমন্ত্রীকে খুশি করবার জন্য তার বরাত দিয়ে বারবার বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে চান তাই আমরা এইভাবে করব, শিক্ষায় বিপ্লব ঘটাতে হবে, শিক্ষাকে সংস্কার করতে হবে, কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে হবে, তাহলে এই কথাগুলো শুধুই লোক দেখানো এবং লিপ সার্ভিস। সরকার আন্তরিকভাবে এবং ভেতর থেকে সংস্কার চাইছে না। আর যদি সরকার সংস্কার চাইতো তাহলে এমন একটি সিদ্ধান্ত নেবার কোনো কারণ নেই। এবং লোকের মধ্যে এমন ধারণা হওয়া অমূলক হবে না যে সরকার এখন চাইছে স্থানীয় বিদ্যালয় কিংবা কলেজগুলোতে, বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচালনা পর্ষদে এখন নিশ্চয়ই বিএনপির লোকেরা আছে এবং থাকতেই হবে। এটি বাংলাদেশের বাস্তবতা। গত 15-16 বছর ছিল আওয়ামী লীগের লোকেরা, এখন বিএনপির লোকেরা সেগুলো সব দখল করে নিয়েছে 5 আগস্টের পরেই। সেগুলো আমরা জানি, সংবাদ মাধ্যমে এসেছিল সেগুলো। তো এখন অনেকের ধারণা যে প্রধানমন্ত্রী এবং বিএনপি তার দল সরকার তারা চাইছে তাদের যে ঘোষিত নীতি আছে কোটি মানুষকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সো এইটি তাদের দলের নেতাকর্মীর কর্মসংস্থানের এক ধরনের ব্যবস্থা। অর্থাৎ পরিচালনা পর্ষদের লোকেরা এখানে ঘুষ বাণিজ্য করবেন, স্বজনপ্রীতি করবেন, এখান থেকে টাকা কামাবেন, অর্থের ধান্দা করবেন, এটি তাদেরকে এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো। এই চিন্তাও জনমনে এখন কাজ করছে এবং করবে। আর যদি করে তাদেরকে দোষ দেওয়া যাবে না, কারণ এইটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত সরকারের। এটি হতেই পারে না। কেন জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি বিশেষ কমিটির মাধ্যমে নিয়োগগুলোর ব্যবস্থা করা হয়েছিল? তার মানে সেখানে স্বচ্ছতা জবাবদিহিতার একটি বিষয় ছিল। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ছিল সেই কমিটি, স্থানীয় কোনো ফরিয়া বাটপাট ধান্দাবাজের বিষয় ছিল না। তাহলে সেই জায়গাটিকে বন্ধ করে দিয়ে স্থানীয় পরিচালনা পর্ষদের উপর সেই দায়িত্ব দেওয়া হলো কি উদ্দেশ্যে? এখানে জনকল্যাণ কোথায়? এখানে শিক্ষার মান কোথায়? এখানে সৎ উদ্দেশ্য কোথায়? আদৌ কিছু আছে কি? কিভাবে থাকা সম্ভব? সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটি আসলেই একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে নিয়ে আসে। আর সরকারের ঘোষিত নীতির সঙ্গে এটি একেবারেই সাংঘর্ষিক এবং সব নীতি আমি মনে করি প্রশ্নবিদ্ধ হবে এই সিদ্ধান্তের কারণে। তাই এখনও বাস্তবায়ন পর্যায়ে যায়নি, এটি পরিপত্র পর্যায়ে আছে। অনতিবিলম্বে দাবি জানাচ্ছি, বিশেষভাবে শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, জনাব মাহাদি আমিনের অনতিবিলম্বে এই সার্কুলার বাতিল করুন, এই পরিপত্র বাতিল করুন। আগে যেরকম ছিল নিয়ম, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি বিশেষ কমিটি কর্মচারী নিয়োগ করবে, সেই অবস্থায় আবার ফিরিয়ে নিন। আপনাদের এই পরিপত্র বাতিল করুন, কারণ দেশের মানুষ কিন্তু এখন বোকা নেই। সবগুলো বিষয় মানুষ দেখছেন, বুঝতে পারছেন এবং এইগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য ব্যবচ্ছেদ করবার চেষ্টা করছেন। তাই যে উদ্দেশ্যে আপনারা এটি করে থাকুন, এটি বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে আগের ব্যবস্থায় ফিরে যেতে হবে। জনস্বার্থে, দেশের স্বার্থে, শিক্ষার স্বার্থে এই কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমরা খেয়াল রাখবো আপনারা কি করছেন, এই পরিপত্র বহাল থাকে কিনা, এই পরিপত্র আপনারা বাতিল করেছেন কিনা, এই দেশের মানুষ খেয়াল রাখছে এবং আমরাও খেয়াল রাখবো। এটি বাস্তবায়ন করবার কোনো সুযোগ নেই, কারণ এখানে দেশের কোনো স্বার্থ নেই। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাকে এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন, যদি আপনি প্রথমবার আমার চ্যানেলটি দেখছিলেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকেছেন, সেই জন্য বরাবরের মতোই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।